সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হাসান হাফিজ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বাজেটে সংস্কারের সুপারিশের প্রতিফলন কমই থাকছে, রোডম্যাপের জন্য 1 মাস সময় দেবে বিএনপি। দৈনিক কালের কণ্ঠ, বিশেষ লেখা, 90 দিন কেন নির্বাচন করা সম্ভব নয়, চাহিদার চেয়ে পশু বেশি এবার, একটি লোক নির্বাচন চান না, তিনি ডক্টর ইউনূস, মির্জা আব্বাস বলেছেন। দৈনিক সমকাল, ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি সহ 10 নিবন্ধিত দল, 21শে সমকাল, শুভেচ্ছা কৃতজ্ঞতা। জাপানে শীর্ষ বৈঠক, $106 কোটি পাচ্ছে ঢাকা, প্রতিরক্ষা চুক্তিতেও সম্মত। দৈনিক যুগান্তর, বর্ষায় রাজধানীতে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কা, খাল পুনরুদ্ধারের বিকল্প নেই। দৈনিক ইত্তেফাক, $100 কোটি দেবে জাপান, 6 সমঝোতা স্মারক সই, ঢেউয়ের তোড়ে তীরে উঠে গেল 4 জাহাজ। বাংলাদেশ প্রতিদিন, ডিসেম্বরে ভোট চায় শতাধিক দল, মব ফ্যাসিজমের শেষ কোথায়। মানব জমিন, ইউনূসের বক্তব্যে রাজনীতিতে নয়া বিতর্ক। খবরের কাগজ, সংস্কারের প্রতি সমর্থন জাপানের, রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে পারে। দেশ রূপান্তর, $1 বিলিয়ন দেবে জাপান, একজন ডিসেম্বরে নির্বাচন চান না, বিসিবি সভাপতি হয়ে টি-20 ইনিংস খেলতে চান বুলবুল। কালবেলার শিরোনাম, IMF-এর চক্করে আসছে বাজেট, ভালো বন্ধু কঠিন সময়ে পাশে দাঁড়ায় জাপান সেই বন্ধু। সময়ের আলো, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় প্রাধান্য, বাংলাদেশকে $1 বিলিয়ন দেবে জাপান। দৈনিক ইনকিলাব, সামনে সংঘাত নাকি নির্বাচন। দৈনিক জনকণ্ঠ, আগে বিচারের রোডম্যাপ, পরে ভোট, একসুরে সরকার ও শহীদ পরিবার। রূপালী বাংলাদেশ, একঘরে জাতীয় নাগরিক পার্টি। আলোকিত বাংলাদেশ, সংস্কারে পাশে থাকবে জাপান, টানা বৃষ্টিতে বাড়ছে পানি, প্লাবিত নিম্নাঞ্চল। আপনি শিরোনাম শুনলেন, নির্বাচন নিয়েই অনেক শিরোনাম হয়েছে এবং আমরা নিয়ে আলাপ করব। আজকে আমাদের দৈনিক সমকাল সম্পাদকের একটি লেখা ছাপা হয়েছে, 21শে সমকাল, শুভেচ্ছা কৃতজ্ঞতা। সমকালকে অভিনন্দন। আপনি জানেন যে মরহুম গোলাম সরওয়ারের সুযোগ্য সম্পাদনায় সমকালের যাত্রা শুরু হয়েছিল এবং সমকালের স্লোগানটাও একটু ব্যতিক্রমী, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। কবি নজরুল, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা থেকে নেওয়া। তো সমকাল আশা করি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আরও এগিয়ে যাবে, সেই অভিনন্দনটা আমাদের রইল। আমরা চ্যানেল আই পরিবার থেকে সমকাল পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটু রাজনীতির প্রসঙ্গে আসি। গত কয়েকদিন ধরে একটি বক্তব্য নিয়েই হচ্ছে যে একটি দল নির্বাচন চায় না, মাননীয় প্রধান উপদেষ্টার জাপানে যে বক্তব্য দিলেন। আজকের পত্রপত্রিকা আবার সেই জায়গা থেকে রিপোর্ট করেছে, যেমন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় 53টি রাজনৈতিক দল, এটি হচ্ছে যুগান্তরের প্রতিবেদন। বিএনপি সহ নিবন্ধিত দলের সংখ্যা 10, প্রথম আলো শিরোনাম করেছে, এবং ডিসেম্বরেই ভোট চায় শতাধিক দল, বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে। তাহলে ছোট্ট করে জানতে চাই, ওই যে একটি দল শুধু নির্বাচন চায় না, তো কি বলবো? প্রথমত এটা বিদেশে গিয়ে এই কথাটা বলাটা কতটা সমীচীন হয়েছে সেই প্রশ্নটা উঠছে, না বলাটাই ভালো ছিল, সংস্কার নিয়ে কথা বলতে পারতেন। তো এখন দেখা যাচ্ছে যে সবাই মিলে এটা খণ্ডন করেছে বক্তব্যটা, যে বাম দলেরাও বলেছে, কিন্তু 50টা দল এবং 12 দলীয় জোট আছে একটা, তারা চেয়েছে, সুতরাং কথাটা ঠিক নয়। তো নির্বাচন তো দিতে হবে। আপনি যে এত বড় আন্দোলন হলো, এত যে রক্ত ঝরলো, তাই না, সেখানে আমরা মূলত কি চেয়েছিল মানুষ, যে 3বার আমরা ভোট দিতে পারিনি, ভোটটা আমরা দিতে চাই, আমরা একটু শান্তিতে থাকতে চাই, দুবেলা দুমুঠো আমরা খাবারের নিশ্চয়তা চাই, আমরা কথা বলার স্বাধীনতা চাই। সংস্কারের কথাটা তো এমন হয় নাই। তখন কোটার থেকে 1 দফা আন্দোলন হলো, তখন কি আমরা বলেছিলাম যে সংস্কার চাই, সংস্কার চাই? সংস্কার অবশ্যই হবে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এবং আপনি বিচারটাও হবে। বিচার তো আপনি 7 দিনে করে ফেলতে পারেন না, যতই পৃথিবীর সবচেয়ে বড় বিচারকদের নিয়ে আসেন, এটা একটা সময় লাগবে, একটু সময় লাগবে, এবং বিচারও হতে হবে। রোডম্যাপটা ঘোষণা করার জন্য কি রহস্য, এটাই হলো সমস্যা।
তো আমরা চাইবো যে একটা শান্তিপূর্ণভাবেই এই সমস্যার সমাধানটা হবে। আমরা ভেবেছিলাম যে একটা রোডম্যাপ ঘোষিত হবে যখন রাজনৈতিক দলগুলির সঙ্গে যে পদত্যাগের কথাটা উঠেছিল। রাজনৈতিক দলগুলিকে কিন্তু সরকার যতটা আস্থায় নেওয়া উচিত ছিল ততটা নেয় নাই, সত্য কথা যেটা। তাহলে কিন্তু সবাই মিলে যদি দেশটা চালাতো, জাতীয় ঐক্যমত্য একটা হতো, সেটা হয় নাই। সংস্কার নিয়েও যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একমত হয়েছে দলগুলি, সেগুলিও ঘোষণা করা হচ্ছে না। এটার মধ্যে একটা লুকু ছাপা আছে, এটা আমরা চাইবো না। আমরা চাইবো যে একটা সসম্মানে যেন এই উপদেষ্টা পরিষদ বিদায় নেয় এবং একটা ভালো, গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, একটা স্বচ্ছ একটা নির্বাচন যেন হয়। তারপরে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় আসবে, তারা দেশটা চালাবে, সংস্কার করবে, বিচারটাও হবে, সবই হবে। কিন্তু এটার জন্য কালক্ষেপণ করাটা ঠিক হচ্ছে না। মাননীয় প্রধান উপদেষ্টা জাপান সফরে আছেন, যেটা আমরা এখন জানলাম যে $100 কোটি দেবে জাপান এবং 6 সমঝোতা স্মারক সই। সেটা ভালো, সেটা খুবই ভালো কথা। জাপান আমাদের পরীক্ষিত বন্ধু। সবসময়, একসময় তো ডোনার কান্ট্রি হিসেবে জাপান 1 নম্বরে ছিল। জাপানের সহায়তায় অনেক কিছু হয়েছে, আমাদের আরও সামনে একসঙ্গে কাজ করার আছে। এটা একটা ভালো ইতিবাচক দিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশ্বব্যাপী যে ইমেজ, সেটাকে কাজে লাগিয়ে যতটা আমাদের পাওয়ার কথা ছিল আমরা অতটা আসলে পাইনি। বিনিয়োগের যে সম্মেলন হলো একটা, সেখানে কিন্তু আমরা সেটার রেজাল্টটাও ওইভাবে পাইনি। আমাদের দেশীয় শিল্প উদ্যোক্তারা মার খাচ্ছে, বিপর্যস্ত হয়ে গেছে শিল্প খাত, এবং কর্মসংস্থান কমে গেছে, বেকারত্ব বেড়েছে, এটা ভয়ঙ্কর একটা হাহাকার। এই সরকারকে আমরা অবশ্যই কৃতিত্ব দিব। রমজানের সময় দ্রব্যমূল্য একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও মোটামুটি তারা হাতে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে। কিন্তু মানুষের যে জন আকাঙ্ক্ষা, এখন সর্বত্র প্রশ্ন যে নির্বাচন কি আদৌ হবে, কবে হবে। সব জায়গায় কিন্তু এটা, গ্রামে গঞ্জে শহরে, সর্বস্তরের মানুষের মধ্যে এই জিজ্ঞাসা এবং কৌতূহল এবং একটা সংশয় তৈরি হয়েছে। এটাও কিন্তু এই সরকারের, মানে আমি বলবো, দ্বিধা এবং দোদুল্যমানতা এবং একটা নিজেরাই কিন্তু একটা রহস্যের বাতাবরণ একটা তৈরি করে রেখেছে। আজকে প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন, আশা করব যে এসে যদি উনি একটা রোডম্যাপ দিয়ে দেন নির্বাচনে, তাহলে দেশটাই তো নির্বাচনমুখী হয়ে যায়। আপনি সব দেশ বলছে যে স্থিতিশীল একটা সরকার না এলে বিনিয়োগ হবে না, পরিষ্কার কথা এটা। এই অস্থায়ী সরকারের উপরে কেউ তো আস্থা সেভাবে রাখছে না। আমরা আগে দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারগুলি 90 দিনের মধ্যে নির্বাচন দিয়েছে, 3-3 বার হয়েছে। এখন তাদের ক্ষেত্রে বাধাটা কোথায়? এই শিরোনাম হয়েছে যে কেন 90 দিনে নির্বাচন না সম্ভব। এটা সম্ভব, এটা সবগুলি দলই বলছে। তো এটা নিয়ে কেন লুকোছাপা হচ্ছে আমি বুঝতে পারছি না। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার আগে সরকার তো মানে পানিটা ঘোলা করে তারপরে দাবিগুলি মানে, আমরা নিকট অতীতে দেখেছি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হয়েছে মব ফ্যাসিজমের শেষ কোথায়। এটা তো সত্য যে কিছু কিছু ঘটনায় এই যে হঠাৎ করে কাউকে দেখে নেব বা করে নিব, একদল মানুষ অলরেডি তৈরি হয়েছে, চলো মব সৃষ্টি করে, একটা অসহিষ্ণুতা সমাজে তৈরি হয়েছে। এবং সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী তো সেইভাবে এখন যদিও বাইরে আছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া আছে, কিন্তু সেনাবাহিনী অ্যাকশনে গেলে সমস্যা, সেটা নিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। তো ফলে পরিস্থিতিটা কিন্তু পুলিশকেই কন্ট্রোল করতে হবে। পুলিশটাকে সেইভাবে এই সরকার এখনও রিঅর্গানাইজ করে উঠতে পারে নাই, সেটা একটা বড় ব্যর্থতা আছে। সেটা সরকারকে শুধু দোষ দেবে কেন, রাজনৈতিক শক্তি আসলে দীর্ঘকালের পুঞ্জীভূত অপশাসন, দুঃশাসনের কারণে এইগুলি হয়েছে। রাতারাতি আমরা কিছু আশাও করতে পারি না। তবে আমরা যেন সহিষ্ণুতার পরিচয় দিই, আমরা নিজের হাতে যেন আইনটা তুলে না নিই, সেটাতে অন্যায়টা হবে, একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, বিপর্যয় হয়ে যাবে, সেটার পরে কাভার করা যাবে না। আচ্ছা, প্রসঙ্গটা যখন উঠলো তখন আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই। যেমন মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো বললেন একটি কথা, কিন্তু তারপরে এই যে একটি দল বা এই নির্বাচনী ব্যাপার, তো জামায়াত এবং এনসিপি তো খুব গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গায় আছে। তাহলে এই যে মূলত বিএনপি, জামাত, এনসিপি এদের মধ্যে একটা ঐক্যমত্য না ঘটলে তো হয়তো বা শেষ পর্যন্ত কি দাঁড়াবে সেটা, কিন্তু ঐক্যমত্যের জায়গাটা কতটুকু মনে হয় আপনারা সবাই মিলে এই 3টি দল একসাথে কথা বলবে? সেটা তো দরকার, এবং এখানে সরকারকে তো মূল ভূমিকাটা নিতে হবে, রেফারির ভূমিকাটা তাদেরই করতে হবে। আমরা দেখেছি যে সরকার তাদের সঙ্গে কথাবার্তা বলেছে, কিন্তু সাফিসিয়েন্ট সময় নিয়ে তো কথা বলেন। আপনি একদিনে যদি 10টা রাজনৈতিক দলকে ডাকেন, একজনকে যদি 10 মিনিট সময় দেন, তাহলে তো হলো না। এটার মধ্যে তর্ক বিতর্ক হবে, তারপরে সবাই মিলে একজন আরেকজনকে একটু স্পেস দেবে, ছাড় দেবে, ত্যাগের মানসিকতা থাকতে হবে। তারপরে না হয় একটা ইয়েতে আপনি একটু ছাড় দেবেন, আমি একটু ছাড় দেবো, তারপরে আমরা একটা ন্যূনতম একটা ঐক্যের মধ্যে পৌঁছাবো। সেটার জন্য ইন্টারাকশনটা যতটা হওয়া দরকার সেভাবে তো হচ্ছে না।
যেটা হয়েছে খুবই অপর্যাপ্ত, ফলে গ্যাপটা থেকে যাচ্ছে। আর আপনি সংস্কার করলেন, খুবই আহামরি স্বর্গীয় একটা সংস্কার করলেন, কিন্তু দেশ তো আলটিমেটলি রাজনৈতিক শক্তি দ্বারা পরিচালিত হবে। তারা যদি সেটাকে কগনিজেন্সে না নেয়, সেটা যদি তারা আমলে না নেয়, তারা যদি অঙ্গীকার না করে, তাহলে তো অর্থহীন হলো, সময়ের নষ্ট হলো, মেধার নষ্ট হলো, অর্থ নষ্ট হলো, কথা নষ্ট হলো। মানে জাতীয় দুর্যোগ, বিশেষ করে এই দেশে ঝড় ঝঞ্ঝা বন্যা এটা হবেই, এটা প্রাকৃতিক দুর্যোগ আসবেই। তা আমরা কি করি, প্রাকৃতিক কোনো দুর্যোগ এলেই ওই বাঁধ নির্মাণ বা এই খাতে আমরা অর্থ বরাদ্দ করি এবং আমরা অর্থ খরচও করি, তারপরে আবার পরের বার যখন বন্যা হয় ওটা আবার ভেঙে চলে যায়, আবার আমরা পয়সা করি, খরচ করি। তো এবারও তাই, জোয়ারের বাঁধে ধস বিধ্বস্ত সহস্রাধিক ঘর। তাহলে এই যে উপকূলীয় এলাকায় যে বাঁধগুলো নির্মাণ হয়, তো এখন তো একটা সময় এসছে অন্ততপক্ষে একটা জায়গায় দাঁড়ানো, যে এই বাঁধগুলো এমনভাবে নির্মাণ করা যাতে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার, আসলে বনায়ন দরকার। আমরা কিন্তু ভালনারেবল অবস্থায় আছি। বিশ্ব উষ্ণায়নের ফলে যেরকম সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, বাংলাদেশের কিন্তু বহু জায়গা তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে। আমরা এখন থেকে যদি একটা দীর্ঘমেয়াদী সুচিন্তিত বৈজ্ঞানিক বাস্তবোচিত পদক্ষেপ না নিই, তাহলে কিন্তু বিপদ হবে আমাদের। আমাদের দেশটার গঠনই এরকম যে এগুলি হবে, এটা আমাদের নিয়তির লিখন। আমাদের ভূপ্রাকৃতিক অবস্থানটা এরকম যে এই দুর্যোগ বন্যা এগুলি হবেই। সেক্ষেত্রে তো আমরা অনেকখানি এক্সপার্টিসও হয়েছে, আমাদের দক্ষতা হয়েছে এটা মোকাবেলার জন্য। এবার সৌভাগ্যক্রমে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি, হতে পারত। তো এটাও একটা কিন্তু ইতিবাচক লক্ষণ। তবে সেটার জন্য কিন্তু রাজনৈতিক সরকার দরকার, এটা ইন্টারিম সরকার পারবে না। মানে কথায় মূলে তো রাজনৈতিক সরকার দরকার একেবারে শেষ। ক্রিকেট, আমিনুল ইসলাম বুলবুল, এবং তাকে নিয়ে নানা ধরনের আমাদের উচ্চাকাঙ্ক্ষা আছে এবং তাতে স্বপ্ন আছে। তো শেষ পর্যন্ত ক্রিকেটের একটা নানা ধরনের অসন্তোষের পরে তিনি দায়িত্ব নিলেন এবং একটি পত্রিকা শিরোনাম হয়েছে যে ক্রিকেটের নতুন সভাপতি টি-20 ইনিংসে খেলতে চান। এটা ভালো যে উনি খুব দ্রুত কিছু একটা করতে চান, কিন্তু তামিম ইকবাল যে কথাটি বলেছেন যে ক্রিকেটের সব কিছু হচ্ছে, খেলাটাই হচ্ছে না। হ্যাঁ, সেটা ঠিক, দুইটাই সত্য। তা আমরা স্বপ্ন দেখতে চাই, আমরা ক্রিকেট হলো আমাদের একটা স্বপ্নের খেলা, তাই না? ফুটবলে আমরা অনেকখানি পিছনে পড়ে গেছি, আমাদের আসলে খেলার মধ্যে ধারাবাহিকতা নাই এবং আমরা সেরকম প্রতিভাগুলি খুঁজে। ধারাবাহিকতা যেমন বললেন, যেমন ধরা যাক খেলায় হার জয় পরাজয় তো থাকবেই। আমাদের দল গেল পাকিস্তানে খেলতে যাওয়ার আগে আরব আমিরাতের সাথে খেললো এবং সেখানে হারলো, এবং পাকিস্তানে যাওয়ার পরে আমরা মনে করলাম যে অন্ততপক্ষে একটু লড়াই টড়াই করবে, কিন্তু দুটি ম্যাচে হেরে গেল। তাহলে এইদিকে দল হারছে আর এইদিকে ক্রিকেটে এরকম নাটক হচ্ছে, তো এটা তো কাঙ্ক্ষিত না। একটা সুষ্ঠু এবং দক্ষ আন্তরিক অঙ্গীকারবদ্ধ একটা নেতৃত্ব আসলে দরকার, তাহলেই কিন্তু একটা ধারাবাহিকতা তৈরি হতে পারে। আপনি দেখবেন পাকিস্তানের খেলার মধ্যেও কিন্তু ধারাবাহিকতা থাকে না। আপনি ফুটবল অঙ্গনে যদি দেখেন আর্জেন্টিনার খেলার মধ্যে ধারাবাহিকতা, কিন্তু সেটারও তো একটা লিমিট থাকবে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে মানে নানান ধরনের এক্সপেরিমেন্টেশন হয়েছে এবং এটার রাজনীতিকরণ করা হয়েছে অনেক। এটা নাজমুল হাসান পাপন দীর্ঘকাল এটা কুক্ষিগত করে রেখেছে, সেগুলিরও বিচার হয় নাই। নানানভাবে এগুলি স্বজনপ্রীতি হয়েছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে, দলীয়করণ হয়েছে। তা আমাদের সাকিব আল হাসানের তো রাজনীতিতে যাওয়া উচিত হয় না। সচিন তেন্ডুলকরকে তো ডাকা হয়েছে, সে তো যায় নাই। তার কাজটা হলো খেলা, তাই না? রাজনীতি পরে করবে, সমস্যা তো নাই, সারা জীবন পড়ে আছে সামনে। না, একজন এটা তো একজন ভালো খেলোয়াড়ের তার রাজনীতিতে জড়িয়ে পড়া, কাজটা রাজনীতির সমর্থন থাকতে পারে, একেবারে জড়িয়ে যাবেন আপনি। হ্যাঁ, সেটার তো সময় হয় নাই, সেটা সামনে জীবন পড়ে আছে, তখন করবে। এখন কাজটা হলো তার খেলার, সেটা অবদান রাখা। দুইটা কাজ তো একসঙ্গে পারবে। অবশ্যই। ঈদ আসন্ন, ডামাডোল বাজছে, ছুটি ছুটি শুরু হবে, গরু কোরবানি, গরু পশু কেনা, সবকিছু মিলে একটা ওই মানে কি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এবার কি মনে হয় কোরবানির অবস্থা বা কোরবানির পশুর হাট? না আপনি তো বললেন যে এটা চাহিদার থেকে পশু বেশি। আমরা কিন্তু স্বনির্ভরতা অর্জন করেছি, সেটা ঠিকই। মানে আমরা যেমন একসময় নির্ভর করতাম পাশের দেশে, হ্যাঁ, কিন্তু সেটার থেকে আমরা এটা একটা বিশাল অর্জন, তাই না? তো এটা নিয়ে, এই গরু নিয়ে অনেক সীমান্তে কিন্তু আমাদের প্রাণ দিতে হয়। এই চোরাচালান বলেন, গরু কিন্তু ওদের এখান থেকে আসবেই, আপনি যতই বাধা দেন না কেন, যতই কড়াকড়ি করেন না কেন, মায়ানমার থেকে আসবে, আসতেই হবে। কিন্তু আমরা যেটা প্রমাণ করতে পেরেছি যে আমরা আমাদের নিজেদের উৎপাদন, আমরা স্বনির্ভর। সেটা তো আমরা পেঁয়াজও এবার দেখেন, সেটার জন্য কিন্তু দক্ষতাটা দরকার, সততাটা দরকার। পেঁয়াজ কিন্তু এখনো সহনীয় পর্যায়ে আছে। অন্যান্য বার তো কোরবানির আগে বিপুল দাম বেড়ে যায়, নানা ধরনের বেড়ে যায়।
300 টাকা হয়, তারপর আবার ভারত থেকে কিছুদিন বন্ধ করে দেয়, নানান নাটক হয় এটা নিয়ে। তো আমরা কিন্তু পেঁয়াজে স্বনির্ভর হতে পারি, গরুতে যখন হতে পেরেছি পেঁয়াজেও পারবো, নিশ্চয়ই পারবো, না পারার কোনো কারণ নাই। দরকার হলো সঠিক দেশপ্রেম এবং সঠিক নেতৃত্ব এবং ধৈর্য, সহিষ্ণুতা, ত্যাগের মানসিকতা। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের অতিথি যে কথাটি শেষে বললেন যে আমাদের দরকার একটা সমন্বিত পরিকল্পনা। আমরা একসময় হাহাকার করতাম পাশের দেশ থেকে গরু না এলে আমাদের কোরবানি হবে না, কিন্তু আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণতায় দাঁড়িয়ে গেলাম। এটা তো সম্ভব, পেঁয়াজেও সম্ভব এবং সব কিছুতেই সম্ভব যদি আমরা নিজেরা নিজেদের দেশাত্মবোধের জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি। আমরা আমাদেরটাই গ্রহণ করব, আমাদেরটাই আমরা নিয়ে চলব। এই মানসিকতা যদি আমরা নিতে পারি তাহলে বোধ করি সকল সংকট নিরসন করা সম্ভব। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।